নমস্কার, পোস্টেইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গত দুদিন ধরে উত্তরবঙ্গে বন্যা, ধস এবং মানুষের মৃত্যু মিছিলের সঙ্গে যে বিষয়ে আমরা আলোচনা করছি তা হচ্ছে বঙ্গ রাজনীতি। কারণটা খুব পরিষ্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ওখানে ছিলেন। যারা এই বন্যা ধসে যাদের মৃত্যু হয়েছে সেই আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেছেন, ক্ষতিপূরণ দিয়েছেন। তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন গতকাল, কিরণ রিজিজু ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়, যেটা বারবার রাজনীতির আঙিনায় আমাদের আলোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর বিধায়ক শঙ্কর ঘোষ। কেন তাদের উপর আক্রমণ করা হলো, তাদের দোষটাই বা কী, কেন আক্রমণ করলেন, কারা করলেন, সে ছবি ইতিমধ্যেই সমস্ত সংবাদ মাধ্যমে আমরা দেখিয়েছি এবং তাদের নাম, ধাম, পরিচয় সব কিছুই আমরা জেনেছি। কিন্তু এই 24 ঘন্টা বা 48 ঘন্টা কেটে গেলেও কতজন অ্যারেস্ট হয়েছে তা নিয়েও এখনও স্পষ্ট কোনো পুলিশি তরফ থেকে কোনো বক্তব্য আমাদের কাছে নেই। কিন্তু যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধেবেলা দুজনকে ধরা হয়েছে। তারা কারা তার পরিচয় এখনও পাওয়া যায়নি। কিন্তু এই ছবি কেন আমাদের দেখতে হবে? বিরোধী দল করলে কেন তাদের ওপরে এরকম আক্রমণ আসবে, যে আক্রমণে রক্ত ঝরবে, মৃত্যুর আশঙ্কা হবে, হসপিটালে ভর্তি হতে হবে এবং দেশের প্রধানমন্ত্রীকে টুইট করে বলতে হবে এ রাজ্যের আইন শৃঙ্খলা কতটা খারাপ, এ রাজ্যের শাসক দল তৃণমূলের অসংবিধানশীলতা কতটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টা বলছেন যে সংবিধান পদে থেকে এই ধরনের বক্তব্য করা উচিত কি, প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন তুলছেন। কিন্তু আমরা যে কথা বলার চেষ্টা করছি, সে যে কোনো দলেরই হোক, তার পরিচয় যাই হোক, আজকে উত্তরবঙ্গ বিপর্যস্ত, সেখানকার মানুষদের পরিস্থিতি খুবই খারাপ, অত্যন্ত ভয়ঙ্কর। সেই ছবি আমরা দেখেছি। তাদের পাশে যদি কেউ দাঁড়ায় বা ত্রাণ নিয়ে যায় তাহলে তো তাদেরকে আমন্ত্রণ করা উচিত। কিন্তু তা না হয়ে সেখানে দেখছি আমরা রাজনীতি চলছে। ঠিক পশ্চিমবঙ্গে বা বঙ্গে যখন বিরোধী দল বিজেপির সাংসদ বিধায়কদের উপর আক্রমণ হচ্ছে, ঠিক আবার উল্টো দিকের ছবি আমরা দেখতে পেলাম গতকাল ত্রিপুরায় তৃণমূলের সদর দপ্তর, যেটা তৃণমূলের অফিস, পার্টি অফিস, সেখানেও ভাঙচুর হয়েছে। মনে করা হচ্ছে কিছু বিজেপির বিক্ষুব্ধ লোক তারা ভাঙচুর করেছেন। কিন্তু কেনই বা ভাঙচুর করবেন? তাহলে কি ইটের বদলা পাটকেল, যেটা বারবার বলা হয় টিট ফর ট্যাট, কেন এরকম ঘটনা ঘটবে? কেন গণতন্ত্রে এরকম গাজোয়ারিও চলবে? কেন আমাদের এই পেশি শক্তির আস্ফালন দেখতে হবে? যেখানে যে শক্তিশালী তারা তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করা হবে, এই প্রশ্ন কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে আসছে। আমরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি। যেমন তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়েছে, আজ তৃণমূলের প্রতিনিধি দল যখন আজ ত্রিপুরা গিয়েছেন, সেই প্রতিনিধি দলকেও পুলিশ আটকে দিয়েছেন বিমানবন্দরে, তাদের গাড়ি পেতে সমস্যা হয়েছে। সেখান থেকে কোনো রকম তারা পার্টি অফিসে গিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু প্রশ্ন এখানে থাকছে যে কেন তৃণমূলের প্রতিনিধি দল এখানে এসছে। সেখানকার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু অস্তিত্ব থাকুক বা না থাকুক, যে কোনো দল তাদের পার্টি অফিসে ভাঙচুর করা সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ত্রিপুরায় বিজেপি তৃণমূলের প্রতিনিধি দলের ওপরে এরকম হেনস্থা নিয়ে যেমন আলোচনা করব, ঠিক পাশাপাশি এই রাজ্যের গণতন্ত্রের যে ছবি, বিরোধী দলের সাংসদ বিধায়কদের ওপর যে আক্রমণ এবং তাদের উপরে আক্রমণের পরে আজ যে জিনিস বারবার গণতন্ত্র নিয়ে আমরা আলোচনা করি, কেন আজকে এই অসহায় অবস্থার মধ্যে আমাদের থাকতে হবে? এবং তার মধ্যে উল্লেখযোগ্য, রাজ্যপাল আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তার নিজস্ব কিছু রিপোর্ট তিনি তুলে ধরেছেন এবং সেখানে সরাসরি এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তাকে বলতে হয়েছে যে এখানে গুন্ডা রাজ চলছে, এই পরিস্থিতি চলতে যাওয়া যায় না। তাই আমি আজকে আলোচনা শুরু করব, তবে শুরুতেই আজকে রাজ্যপাল কি বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সামনে, আগে সেই বক্তব্য শুনবো, তারপরে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। শুনুন কি বলেছেন রাজ্যপাল।
In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. One MP who belongs to the scheduled tribe and an MLA who is chief whip of the opposition party there have been brutally attacked. This is something which does not bring credit to anybody down the line. It appears those who are supposed to control the situation needs to be controlled by others. This situation cannot continue in a democratic setup. But people are scared. They are scared of gundas. There is a kind of gunda raj in many places in Bengal. That is something which I have been observing the last 3 years when I was governor there. This situation cannot go on. As euphemistically, last time I said, we cannot allow political holy with the human blood to be repeated there. Strict action is to be taken. Bengal has to certainly come back to normalcy. सर, आप गवर्नर हैं, आप बेहतर जानते होंगे क्या स्थिति है राज्य की। तो क्या ये फिट सिचुएशन है प्रेसिडेंट रूल के लिए? आपकी नज़र में क्या फिट सिचुएशन है? क्योंकि अगर सांसदों को मारा जा रहा है, पीटा जा रहा है, विधायक पीटे जा रहे हैं, तो ये सिचुएशन तो अनॉर्मल है सर। राज्यपाल के नाते क्या स्टेप्स रेकमेंड करेगा उसके बारे में मैं सोचता हूँ कोई डिसीजन नहीं लिया है. I go to the field because I want to know what is the ground zero situation there, how the people feel, what they think, what are their solutions, what are their problems, instead of relying on reports given by officials. In my experience in the last 45 years as a civil servant, I have come to the conclusion that all reports will be filtered. It reflects the attitude of the officer who writes it. So I do not want to go by the reports which I receive from various sources, including government. What is happening in Bengal is not something which should have happened there. Certainly somebody has to say stops, and that time has come. The constitution is strong enough to take the appropriate decision in the appropriate manner. আমরা শুনছিলাম বক্তব্যের মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে, যদি ইমিডিয়েট পশ্চিমবঙ্গে এই ধরনের পরিস্থিতি না থামে তাহলে কিন্তু সংবিধান তার কনস্টিটিউশন অনুযায়ী তার নিজস্ব আইনে অনেক কিছু করতে পারে। তাহলে প্রশ্ন জাগছে, আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়ার পর এ রাজ্যের পরিস্থিতি নিয়ে ৩৫৬ ধারা জারি করা হবে কি, সেই প্রশ্নই কিন্তু এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি সাংসদ বিধায়কদের উপর নাগড়াকাটাই হামলার পর যেমন দেশের প্রধানমন্ত্রীকে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে হয়েছে, আজকে রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজ্যপাল তার নিজের রিপোর্ট প্রকাশ করেছেন এবং সেখানে ৩৫৬ বিষয় নিয়েও আলোচনা হয়েছে সূত্র মারফত যেটুকু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি ৩৫৬ ধারা জারি করে কি বাংলার পরিস্থিতি ঠিক হবে? এবং শাসক দল তাদের নিজস্ব জায়গা থেকে বারবার যে কথা বলা হচ্ছে যে এটা জনরোষের তত্ত্ব, অর্থাৎ জনরোষ, মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, এই তত্ত্ব তুলে ধরা হচ্ছে। তাহলে কোনটা ঠিক? আমরা চেষ্টা করব আলোচনা করার। আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ, রাজুবাবু আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র আলী হোসেন সাহেব। আলী হোসেন, আপনাকেও স্বাগত। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়, আমরা তার কাছেও যাব। প্রথম প্রশ্ন আমরা রাজুবাবুর কাছে যাবো। রাজুবাবু, উত্তরবঙ্গের এই ঘটনা বারবার যে প্রশ্ন তুলছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, রাজ্যের গণতন্ত্রের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কখনোই কাম্য নয়। সে যে দলেরই হোক, তারা ত্রাণ নিয়ে গেছে, আপনারা বারবার বলছেন তারা সেখানে ছবি তুলতে গেছে, রাজনীতি করতে গেছে, আপনার দলের মুখ্যমন্ত্রীও সে কথা বলছেন। কিন্তু রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী যখন গোটা বিষয়টা এতটাই স্পর্শকাতর হয়ে গেছে, এখন যে স্কেলে এই বিষয়টা পৌঁছেছে, সেখানে কোথাও মনে হচ্ছে না যে রাজ্যের উপরে একটা বড় খাড়া নেমে আসতে পারে বা নেমে আসা মতন সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকার ভাবছে? কি বলবেন? দেখুন, বিজেপি যারা এমএলএ বা এমপি মানুষ তাদেরকে ভোট দিয়েছে, বিশেষ করে 22টা এমএলএ 6টা এমপি সিট তারা উত্তরবঙ্গ থেকে পেয়েছে। পাওয়ার পরে উত্তরবঙ্গের মানুষ কিন্তু তাদেরকে আর পাশে পায়নি, যার ফলে উত্তরবঙ্গের মানুষ ইলেকশনের সময় শুধুমাত্র তাদেরকে দেখা যায়, ইলেকশনের পরে আর দেখা যায় না, এই অভিযোগটা বরাবর তাদের মধ্যে ছিল। উপরন্তু তারপরেও যেটা দেখা গেছে যে উত্তরবঙ্গে যে সমস্ত এলাকার মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই এলাকার মানুষও 100 দিনের কাজ করেছে,
বাংলা আবাসের টাকা থেকে তারা বঞ্চিত, 100 দিনের টাকা থেকে বঞ্চিত। আবার দেখা যাচ্ছে যে এই বিজেপির যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে তারা বলছে দায়িত্ব নিয়ে যে আমরা কেন্দ্র সরকারকে বলে টাকা আটকে দেবো, 100 দিনের টাকা আটকে দেবো, আবাসের টাকা আটকে দেবো, জলের টাকা আটকে দেবো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা দায়িত্ব নিয়ে বাংলার গরিব মানুষের টাকাগুলো তারা আটকে দিতে চাইছে এবং সেটা বলে বলে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে রাজুবাবু? না, সে কেন আটকাচ্ছে এখন তাদের হিংসা, প্রতিহিংসার জন্য তারা আপনারা আটকাচ্ছে। হিসেব না এখন দিলে সেই টাকাগুলো এটা তো কখনো কুমিরের পাবেন? ছানার গল্প, এটা কুমিরের ছানার গল্প যে কিছু বললেই বলবে হিসাব এক দিচ্ছে না। রিপোর্টে পরিষ্কার বলছেন, আপনি বলছেন উত্তরপ্রদেশে কুমির কি করে ছানার টাকা গল্প। পাচ্ছে? আমি একই প্রশ্ন আপনাকে আমি করছি। উত্তরপ্রদেশ একই অভিযোগে অভিযুক্ত, তাদের প্রচুর জব কার্ড কেলেঙ্কারি হয়েছে, তারা কিভাবে টাকা পাচ্ছে? বাংলার জন্য পাবে না? না না, কেন বলবো না, তারা তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা হয়, বিজেপি বা কেন্দ্রীয় সরকার যদি আটকে দেয় তাহলে বিরোধী দলের বাংলায় যদি কিছু সাংসদরা গেলে তাদেরকে আক্রমণ করতে হবে। এটাও তো আক্রমণ করেনি, এটা পুরো সাজানো নাটক। কে বলেছে শোনা যাচ্ছে না? না, এটা কোথাও কোনো আক্রমণ হয়নি। আপনার কাছে যদি ভিডিও থাকে, আমি আপনাদের পিসিআরে যারা দেখছে তাদেরকে অনুরোধ করব, যখন খগেনবাবু যখন গাড়িতে উঠছে, খগেনবাবুকে যখন বলা হচ্ছে যে মেরে রক্তগঙ্গা বয়ে দেওয়া হয়েছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, গাড়ির মধ্যে যে ভিডিওটা করছে আপনি একটু আগে দেখাচ্ছিলেন আপনার চ্যানেলে, খগেনবাবু যখন গাড়িতে ওঠার আগে হেঁটে হেঁটে যাচ্ছে সেই ভিডিওটা একটু দেখান। দেখুন, গাড়িতে ওঠার আগে কোথাও রক্তের দাগ নেই, গাড়িতে ওঠার পরে রক্তের দাগ। আপনি ওনার রক্ত নিয়ে প্রশ্ন উঠছেন? না, প্রশ্ন উঠবে অটোমেটিক্যালি। বলবো খগেন মুর্মুর ছবিটা একটুখানি আমার স্ক্রিনে রাখতে। হাঁটার সময় কোথাও রক্ত নেই, যখন গাড়িতে ওঠার আগে শঙ্করবাবুকে জুতো চড়ে মারছে আর খগেনবাবু গাড়িতে উঠে পড়লেন, কিন্তু কোথাও রক্তের দাগ নেই। গাড়িতে ওঠার পরে আমরা রক্ত দেখছি, রক্ত না টমেটো সস নাকি কেমিক্যাল, সেটা তো এখন ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। আপনি হসপিটালের মেডিকেল রিপোর্টটা দেখেছেন? আপনি জানেন 6 মাস পুরনো মেডিকেল রিপোর্টে, মেডিকেল রিপোর্টে যে এক্সরে যে রিপোর্টটা দেখাচ্ছে, ডেটটা দেখবেন 6 মাস পুরনো ডেট। প্রচণ্ড সন্দেহজনক বিষয় রয়েছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার এখানে এসটি তাস খেলা হচ্ছে। যে মেডিকেলি যে রিপোর্ট যেটা আসছে সেটাও 6 মাস পুরনো যে রিপোর্টটা বেরিয়েছে, আমরা দেখেছি যে রিপোর্টটা বেরিয়েছে কাগজে, সেই রিপোর্টটা 6 মাস আগেকার মাথার একটা স্ক্যানের রিপোর্ট, সেই রিপোর্টটা আজকে বাজারের সামনে নিয়ে আসছে। ডেটটা দেখান, আপনি বলছেন মেনশন করে দেখান। কিছু হয়নি না, ওখানে যেটা হয়েছে চটথাপ্পড় মারতে পারে, চটথাপ্পড় মারতে পারে, বলছি তো ওই যে রক্তটা দেখাচ্ছে সেই রক্তটা গাড়িতে ওঠার আগে ছিল না। আপনি দেখান না ভিডিও, গাড়িতে যখন উঠছে কই রক্ত, গাড়িতে ওঠার পর রক্ত এলে কুকের। আমরা তো দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় যে এইভাবে গুঁতো মেরে মেরে কাঁচ ভাঙছে, কাঁচ ভাঙার পরে বলছে তৃণমূলের লোক কাঁচ ভেঙে দিয়েছে। অর্থাৎ তারা নিজেরা করে, নিজেরাই সেটাকে গাজন গায়, সেটা নিয়ে পাবলিসিটি সেন্টিমেন্ট করে। এখানে খগেনবাবুর যে জিনিসটা ঘটেছে, মারধর হয়েছে বা যা কিছু হয়েছে, তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনের পথে চলবে। কিন্তু মানুষেরও তো একটা ধৈর্যের সীমা আছে। মানুষকে বারবার বঞ্চিত করবে, দায়িত্ব নিয়ে বলবে টাকা আটকে দেবো, মানুষ তাদের সামনে পেলে পারে মানুষ তো কেঁপে যাবে। কারণ সেখানে শিখা চট্টোপাধ্যায়কেও কিন্তু সেখানে মানুষ তাড়া করেছে, ঘিরে ধরেছিল, খগেন মুর্মুকে ঘিরে ধরেছে, শঙ্কর ঘোষকে ঘিরে ধরেছে। প্রশ্ন কি, গ্রামের মানুষ বলছে যে আপনারা ছিলেন কোথায় ছিলেন আপনারা? আর একটা আপনাদের সুপ্রিয়দা বলছি আপনাকে, এই যে আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে তাদেরকে তৃণমূলের লোক বা কিছু একটা কেউ মারধর করেছে, ত্রাণ যে বিলি করছে এমন একটা ভিডিও দেখান তো। কোথাও কোনো ত্রাণ বিলি করছে শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, এমন একটা ভিডিও দেখান। কোথাও কোনো ত্রাণের ভিডিও কিন্তু আমরা প্রকাশ্যে দেখতে পাই না। যদি আপনারা বলেন ত্রাণ বিলি করতে গিয়ে তাকে মেরেছে, ত্রাণের ভিডিও দেখান। আজকে খগেন মুর্মু বা শঙ্কর ঘোষের ছবিটা কিন্তু প্রতীকী ছবি। এই ছবি কিন্তু যে শুধুমাত্র নাগড়াকাটা হয়েছে বলে না, এর আগে এরকম অনেক ছবি আমরা দেখেছি যেখানে বিজেপির নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে এটা সাজানো ঘটনা, এটা আমার মনে হয় কোথাও একটু বিষয়টা হাস্যকর মনে হচ্ছে। প্রথম হচ্ছে 1, 2 যে সত্যি যারা করেছেন সেই গ্রেপ্তার, পুলিশ এখনো পর্যন্ত কজনকে গ্রেপ্তার করতে পেরেছে তার সঠিক সংখ্যা বলতে পারছি না। দুজনকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে, কিন্তু তার কোনো আদৌ কোনো সরকারি কোনো নেই। এবং আজকে কিন্তু সুকান্ত মজুমদার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন যে যদি পুলিশ সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের নিজের ট্রিটমেন্ট, সেই একই ঘুরে ফিরে টিট ফর ট্যাট, অর্থাৎ আমাদের উপরে আগুনের ইটের বদলে পাটকেল মারবো। মানে বুঝতে পারছেন তো, মানে এই রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। না, মমতাদির সাথে বিজেপির এখানেই পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে বলেছিলেন যে আমরা বদলা নয় বদল চাই, আর বিজেপি ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না। তারা বলছে বদলা হবে, বদল হবে। অর্থাৎ তারা যে হিংসুটে, তারা যে মারকুটে, তারা যে গুন্ডারাজ করতে চায়, তাদের বক্তব্য প্রমাণিত হচ্ছে। আরেকবার দেখাই
গতকালের পরশুদিনের যে ঘটনা হয়, যখন শঙ্কর ঘোষ খগেন মুর্মুকে নিয়ে যাচ্ছেন, সেটা তো আমাদের কাছে ছবিটা এসছে, সেই ছবি সবার কাছেই এসছে। সেই ছবিটা একবার দেখুন, মেন শুনুন, আপনি যেটা বলছেন রক্তটা কিসের, তাহলে বুঝতে পারবেন। একবার আমরা আমাদের পিসিআরকে বলবো একবার ছবিটা দেখাতে। দেখতে পাচ্ছেন এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। আলী হোসেন সাহেব, আমি 5 সেকেন্ড আমি বলছি যে আমি যখন খগেনবাবু হেঁটে হেঁটে গাড়িতে উঠলেন সেই ভিডিওটা দেখান। আরে বাবা, খগেনবাবু গাড়িতে উঠে তখন কি গাড়ির কাজ ভেঙে যায়? গাড়ির কাজ ভাঙেনি তো। সেই ভিডিও আমার কাছে আছে। যখন গাড়িতে উঠছে সেই ভিডিও আমার কাছে আছে। আপনি যুক্তি দেবেন না, আমি আপনার যুক্তি নিতে পারছি না। আপনি গোটা বাংলার মানুষ দেখেছে, আপনি আপনার মুখ্যমন্ত্রী থেকে এসেছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন ইনজোর্ড, ওনার লেগেছে, তারপরে আপনি বলছেন যে রক্তটা আসল কি নকল, হাস্যকর হয়ে যাচ্ছে। বেশ, আলী হোসেন সাহেব আছেন আমার সঙ্গে। আলী হোসেন সাহেব, এই ঘটনার পর রাজুবাবুর যে যুক্তি বলছে যে গোটা ঘটনাই সাজানো, কি বলবেন? আজকে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে গিয়ে কথা বলে তার রিপোর্ট তৈরি করেছেন, এরপরে কি হবে? বলছে গুন্ডারাজ চলছে, কি বলবেন? দেখুন, রাজুবাবু সত্যের অপলোপ করছেন। আমরা বলছি সত্য ঘটনাকেও উনি মিথ্যা বলে চালিয়ে দিচ্ছেন। খুব দুর্ভাগ্যের বিষয়, তৃণমূলের আজকে এই অবস্থা চলছে। আজকে রাজ্যপাল স্বয়ং গিয়ে দেখে এসছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে খগেনবাবুকে দেখে এসছেন। আচ্ছা, তারপরেও তার প্রতিনিধি অর্থাৎ তৃণমূল দলের প্রতিনিধি রাজুবাবু তিনি বলছেন যে ওটা নাকি তার কাছে খুব সন্দেহ হয়েছে। দেখুন, এই সমস্ত কথা বাংলার মানুষ দেখেছে তো। আমরা নাগরাকাটার পাশাপাশি আমরা থাকি, আমার বাড়িও তো নর্থ বেঙ্গলে, আমরা তো জানি, আমরা তো সেই ঘটনার পাশে, আমরাও তো সেই সময় আমরা উপলব্ধি করেছিলাম যে প্রকৃত ঘটনাটা কি হয়েছে, আমরাও তো অ্যাজাম্পশন করেছি। দেখুন, আসল যেটা বিষয় সেটা হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। তৃণমূলের হারমাত বাহিনী তারা কিন্তু বর্ণাত্রের লোক ছিল না। এই যে আপনার হলো রমজান আলী, পিঙ্কি বেগম বা পিঙ্কি খাতুন, এই সাইফুল হক, এরা কারা ছিল? এরা কিন্তু ওই নাগরাকাটা এলাকার, তারা কিন্তু নাগরিক নন, তারা বাইরের থেকে হায়ার করে নিয়ে আসে তৃণমূলের। তারা ওই খগেনবাবু এবং শঙ্কর ঘোষকে আক্রমণ করেছে। এরা কারা? এরা হচ্ছে রোহিঙ্গা এবং এরা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে এই বিষয়টা উঠে আসছে। আজকে বারবার কেন যেখানে আলী সাহেব মুসলিম হলে কি রোহিঙ্গা হয়? সেখানে এরা আক্রমণ করছে। আলী সাহেব, মুসলিম নামের সাথে কি রোহিঙ্গা? মুসলিম হলে কি রোহিঙ্গা হয়? দেখতে হবে। আজকে সেই জায়গায় আমরা যেটা বলতে চাই, আমাদের এমএলএ আজকে রাজুবাবু বলছেন কত, বলছে 22 জন নাকি এমএলএ, নয় 22 জন নয়, সারা উত্তরবঙ্গে আমাদের 54টা এমএলএ এর মধ্যে বিজেপির এমএলএ হচ্ছে 31টা এমএলএ আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমার মিত্র দলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 31 জন এমএলএ ধারাবাহিকভাবে 19 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এমএলএরা। আপনারা এও জানেন যে আমাদের এমএলএদের কাজ করতে দেয়া হয় না কোনো জায়গায়, কোনো অঞ্চলে, কোনো প্রধানের কাছে। আপনার হাই স্কুলে এমএলএ ফান্ডের টাকা নিয়ে যাওয়া হয় বরাদ্দ করবার জন্য, খরচ করবার জন্য, হাই স্কুলের হেডমাস্টাররা নেয় না, প্রধান বারণ করে দেয়। প্রধান এলাকায় পঞ্চায়েত আমাদের এমএলএদের ঢুকতে দেয় না, এটাও আমরা জানি। আর সত্ত্বেও আমরা রিলিফ দিয়ে আমরা বারবার কন্ডেম করছি। গণতন্ত্রের কাছে এই ছবি অত্যন্ত লজ্জার। প্রামাণিকের গাড়ি ছিনতাই করা হয়েছিল এই করোনার সময়, আমরা দেখেছি। অর্থাৎ এরা বিজেপির এমএলএদের কাজ করতে দেবে না। আমাকে একটা জিনিস বলুন আলী হোসেন সাহেব, আমরা শুধু শঙ্কর ঘোষের উপর আক্রমণ হয়নি, আমাদের কুমারগ্রামের এমএলএ মনোজ জোগাড়ের উপর আক্রমণ, গতকাল আমরা তাকে নিয়েও শো করেছি, সেটা নিয়েও শো করেছি। আমি আলী হোসেন সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আমরা যেমন এই ঘটনার তীব্র নিন্দা করছি, কিন্তু আজকে ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিল, তাদের পার্টি অফিস গতকাল ভাঙা হয়েছিল বলে। তাহলে আপনারা যখন গণতন্ত্র বিশ্বাস করেন, আপনাদের বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেখানে কেন তাদেরকে হেনস্থা হতে হলো? আজকে যে দল, যেখানে সাংসদ রয়েছেন, প্রাক্তন সাংসদ রয়েছেন, তৃণমূল নেতারা রয়েছেন, তাদেরকে তো এন্ট্রি দেওয়া যেতে পারতো খুব সহজেই, তাহলে তাদেরকে কেন আটকে দেওয়া হলো?
কেন তাদেরকে গাড়ি পেতে অসুবিধা হলো? তো এটা তো সেই গণতন্ত্রের ছবি নয়। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে একটাই দল, এখানে আলাদা আলাদা দলের কোনো ব্যাপার নেই। আজকে পুকুরের একটা কিনারায় যদি আপনি একটা পাথর দিয়ে ঢিল ছড়েন না, ভরা পুকুরে ঢেউটা কিন্তু সর্বত্রই যাবে। তার প্রতিক্রিয়া একটা বিভিন্ন জায়গায় হবে, এটা আটকাতে পারবেন না। মানুষের ভাবাবেগ, সাধারণ মানুষের যে আপনার যে বিষয়, সেটা কিন্তু উঠে আসবে বিভিন্ন। আলী হোসেন সাহেব, ত্রিপুরা থেকে যখন আপনাদের নেতারা আসে নির্বিঘ্নে এখানে ঘুরে বেড়ায়, নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, বিয়ে বাড়ি অন্নপ্রাশন সব জায়গায় যায়, আমাদেরকে এত ভয় কেন? ত্রিপুরায় গেলে পর আমরা গাড়ি পাই না, হোটেলে আটকে রাখা হয়, হোটেলে লাইট বন্ধ করে দেওয়া হয়, কিসের ভয় এত তৃণমূলকে? তাকে কিন্তু দেখতে গেলেন না, তিনি কিন্তু বিধানসভার চিফ হুইপ। দেখুন এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি আলী হোসেন সাহেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ত্রিপুরার ঘটনা নিয়েও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। আপনি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। त्रिपुरा में आप देखा जो चल रहा है, फिर हमारा जो मिनिस्टर, हमारा एमपी, हमारा एससी मिनिस्टर, एमपी, हमारा एसटी मिनिस्टर, हमारा एमएलए, हमारा लीडर लोगों ने ओनली 5 आदमी का एक टीम भेजा, तो उसको एयरपोर्ट में रोक दिया। इवन पेड टैक्सी इज नॉट अलाउड, उसको भी बोल दिया मत जाओ। वो लोग बहुत देर इंतजार किया, उसका बाद मैं फ्लाइट में चढ़ने का पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो। बाइक में भी जाने की कोशिश किया था, हमारा हुआ का बाइक ले गया था, लेकिन वो भी अलाउ नहीं किया। तो मैंने बोला पैदल में चलो, चलो पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। हम देखते हैं कितना उसका ऑडेसिटी है। और लोकतंत्र का बात करते हैं, तुम्हारा एमपी अगर इलाका नहीं जाते हैं, अगर एमएलए नहीं जाते हैं, संबंध रखता है, तो इसमें के लिए हमारा क्या गलती है? अगर कुछ गलती हुआ तो लॉ विल टेक इट्स ओन कोर्स। लेकिन ये क्या बात है, त्रिपुरा में तुम्हारा डबल इंजन गवर्नमेंट है, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था, उसका गाड़ी में भी कितना पत्थर मारा था, सब तुम्हारा ज्ञान कहाँ था? सबको थ्रेट करते हैं, ये भयानक है। जब टैक्सी को ड्राइवर को भी बोल देता है ये नहीं लो, बाइक को भी आने नहीं देता। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখছিলেন ত্রিপুরায় তার প্রতিনিধি দলকে যেভাবে আটকে দেওয়া হয়েছে। আমি রাজীববাবুর কাছে জানতে চাই, রাজীববাবু, ত্রিপুরায় তো তৃণমূলের সেভাবে মানে কি বলবো, বিরোধী দলের তকমা কিছু নেই, কারণ ভোটে যেভাবে পার্সেন্টেজে ভোট হয়েছিল আমরা যেটুকু জানি, তৃণমূল হ্যাঁ দল আছে, সেখানে সংগঠন আছে, কিন্তু সেভাবে নেই। কিন্তু আজকে যেভাবে তারা হঠাৎ করে চলে গেলেন, সেখানে পুলিশের কাছে কোনো খবর নেই, প্রশাসনের কাছে খবর নেই, এটা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে সেটা থেকে চোখ ঘোরানোর জন্য আপনারা হঠাৎ করে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন, আর কিছু না। এই ভাঙচুর ঘটনাটা খুব একটা বড় কিছু নয়। রাজুবাবু দেখুন, ত্রিপুরায় যে ঘটনাটা ঘটেছে, আমাদের 5 জনের প্রতিনিধি দল এবং সুস্মিতা দি ওখানে দায়িত্বে আছেন, টোটাল 6 জন। এই 6 জন যখন এয়ারপোর্টে নেমেছে, তখন এয়ারপোর্টে ভয়ঙ্করভাবে মানে পুলিশ এসে আটকিয়ে দিয়ে বলছে যে আপনাদের এখানে একটা গাড়িতে এই 6 জনকে যেতে হবে, একটা ছোট গাড়ির মধ্যে। প্রশাসনের কাছে তো কোনো খবর ছিল না, আপনারা প্রশাসনকে খবর দিয়ে যেতে পারতেন। নর্মাল যাবে, মানুষ যাবে। আচ্ছা, ওদের যখন এখানে আসে, প্রচুর বিজেপির নেতা তো এখানে আসে, যারা বাংলায় ঘুরতে আসে, টুরিস্ট পারপাস, বিভিন্ন পারপাস, কই আমাদেরকে কেউ খবর দিয়ে আসে না, কই আমাদের লোক তো কেউ ডিস্টার্ব করে না, পুলিশে তো ডিস্টার্ব করে না। তাহলে মানুষ যাবে সেখানে, কি আমরা রাজনীতি করতে যাচ্ছি? আমাদের সেখানে অফিস রয়েছে, আমাদের অফিসে যাচ্ছে না আমরা ঘেরাও করতে যাচ্ছি, না আমরা সেখানে কোনো কর্মসূচি নিয়ে যাচ্ছি। অফিসে আমাদের 5 জন প্রতিনিধি, একজন আসামের, টোটাল 6 জন মানুষ যাবে, তার জন্য পারমিশন নিয়ে যেতে হবে। এটা আমরা কোথায় বাস করছি? অর্থাৎ সেখানে 6 জন লোককে তারা এত ভয় পেয়ে গেছে যে পুলিশ দিয়ে বাধ্য হচ্ছে যে গাড়ি পর্যন্ত আটকে দিতে। ড্রাইভারকে ফোন করে বলছে গাড়ি চালাবে না। আমাদের ওখানকার যারা কর্মী যারা রয়েছে, তারা দুখানা গাড়ি এখানে হায়ার করেছিল, ভাড়া করেছিল যে আমাদের 6 জনকে নিয়ে যাওয়ার জন্য। সেই ড্রাইভারকে ফোন করে বলা হয়েছে গাড়ি চালাবি না, সে গাড়ি ছেড়ে দিয়ে ড্রাইভার পালিয়ে গেছে। গাড়ির মালিককে ফোন করে বলছে গাড়ি ঘুরিয়ে নে, সে গাড়ির মালিক ঘুরিয়ে নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। পুলিশ বলছে এখান থেকে, যখন কুণালদা যখন সেখানে গেছে গাড়ি ভাড়া এয়ারপোর্টের সামনে প্রিপেড ট্যাক্সি ভাড়া করতে, তখন বলছে, পুলিশ বলছে না এখানে আপনি ভাড়া করতে পারবেন না, এখানে ট্যাক্সি নেই, চলে যান এখান থেকে। অর্থাৎ ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনি বলছেন তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তাকে আটকাতে হচ্ছে কারণ
তৃণমূলকে ভয় পাচ্ছে। আলী হোসেন সাহেব, একমাত্র ত্রিপুরার মতো মাটিতে যেখানে তৃণমূলের কোনো সংগঠন নেই সেভাবে। আচ্ছা রাজীববাবু, আপনারা বলুন, জেপি নাড্ডা সাহেব এসেছিলেন কলকাতায় ডায়মন্ড হারবারে যাওয়ার জন্য, তার গাড়িটা ভেঙে দিয়েছিলেন, ইট সহ গাড়িতে ছিল, আপনারা জানেন, এটা দেখেছেন তো, আপনাদের লোকেরা তো ভেঙে দিল। আমার অমিত শাহকে মিটিং করতে দেননি, তার হেলিকপ্টার ঝাড়খণ্ডে ল্যান্ডিং করতে হয়েছে, আপনারা ওয়েস্ট বেঙ্গলে তাকে ল্যান্ডিং করতে দেননি। এই কথা কি আপনারা? আলী সাহেব, তৃণমূল কংগ্রেস বদলা চায় না। তৃণমূল কংগ্রেস ওই মানসিকতা থাকলে বিজেপি ঝান্ডা দেখা যেত না বাংলায়। কি সব বলছেন আপনি? আমরা গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। আমার 5 জন এমপি আসবে আপনাদের গাড়িতে, আপনার রাজ্যে, আপনাদেরকে গাড়ি দিতে হবে বা প্রটোকল মেইনটেইন করতে হবে, কই এগুলো কথা তো আপনারা বলেননি। এখন নামার পরে বলবেন আমাদের গাড়ি দিতে হবে। গাড়ি কেউ চায়নি, গাড়ি ভাড়া করতে গেছে। আমাদের গাড়িতে আমাদের লোক যাবে, সেখানে কিসের গভর্নমেন্টকে গাড়ি চেয়েছে? চাইনি। আপনাদের কিন্তু পৌঁছে দিয়েছে আপনাদের পার্টি অফিস পর্যন্ত, আপনাদের প্রধান কার্যালয় পর্যন্ত ধর্ণা দেওয়ার পরে 4 ঘন্টা ধর্ণার পরে সেখানে পৌঁছেছে। 4 ঘন্টা ধর্ণা দিয়ে এয়ারপোর্টে বসে থাকার পরে তারপরে সেখানে গিয়ে পৌঁছেছে। বহু কাণ্ড করার পরে আমাদের সেখানে অফিস রয়েছে, সদর দপ্তর, সেখান থেকে হাঁটা পথ। লোক না আসে তাহলে বিজেপি কি করবে ওখানটায় বলুন তো? না না, আরে আমাদের গাড়ি আটকে দিয়েছেন, আমাদের লোক নিয়ে আপনার কি সমস্যা? আমাদের লোক দেখুন দাঁড়িয়ে আছে, ভিডিওটা দেখুন, প্রচুর লোক আমাদের দাঁড়িয়ে রয়েছে ওখানে এয়ারপোর্টের মধ্যে, গাড়ি আটকে দিয়েছে, ড্রাইভারকে নিষেধ করেছে। এত ভয় কিসে তৃণমূল কংগ্রেসকে? কারণ তৃণমূল কংগ্রেসই একমাত্র একটা পঞ্চায়েতও নয়, ভয় কোনো ব্যাপারই নাই ওখানটায়, বিজেপির কোনো ভয় নেই। তৃণমূলের একটা পঞ্চায়েতও ত্রিপুরাতে যেখানে এমপি এমএলএ তো দূরের কথা। এই কারণেই যেটা বলছি, বেশ আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমরা আলোচনায় ফিরবো। বেশ আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক যোগ দিয়েছেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে। প্রদীপদা, গত দুদিন ধরে উত্তরবঙ্গের বন্যা, ধস, মৃত্যু মিছিল সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। তার সঙ্গে যে বিষয়টা আলোচনা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে বিরোধী দলের সাংসদ বিধায়কের উপর যেভাবে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে বা আক্রমণের শিকার হয়েছে এবং যারা রীতিমতন হসপিটালাইজ, আজকে যদিও শঙ্কর ঘোষকে ছাড়া হয়েছে কিন্তু এখনও হসপিটালে রয়েছেন খগেন মুর্মু সাংসদ, যেখানে প্রধানমন্ত্রীকে টুইট করতে হয়েছে, যেখানে রাজ্যপাল নিজে দেখা করেছেন, আজ রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং পরিষ্কার স্পষ্টভাবে তিনি বলেছেন যে গুন্ডারাজ চলছে পশ্চিমবঙ্গে। যদি ইমিডিয়েট তা বন্ধ না হয় তাহলে কিন্তু সংবিধানের আইন অনুযায়ী ব্যবস্থা যা নেওয়ার হবে। ফলে কোথাও একটা ইঙ্গিত দেওয়া যাচ্ছে যে আগামী দিন বাংলায় কি হতে চলেছে। এরপরেও কি কোথাও মনে হয় যে আমরা এই বিপর্যস্ত উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে যে আলোচনা করছি সেটা হচ্ছে আলটিমেটলি একদম পিওর পলিটিক্স, অর্থাৎ সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দেওয়া, তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা, কিভাবে উত্তরবঙ্গকে বাঁচানো যায়, কেন উত্তরবঙ্গে এই ধরনের বিপর্যস্ত হলো, সে আলোচনা থেকে আমাদের সত্যি আয় শিফট করে চলে যেতে হচ্ছে বঙ্গীয় রাজনীতিতে, রাজনৈতিক তরজায়। কোথাও কি মনে হয় এই পরিবেশ পরিবর্তন হওয়া দরকার? যে গণতন্ত্র যে কথা বলে সেটা আমরা কোথাও না কোথাও পাচ্ছি না। কারণ আজকে বাংলায় বিজেপি সাংসদরা, বিধায়করা আক্রান্ত হচ্ছে, আজ ত্রিপুরাও বিজেপি শাসিত রাজ্যে ঠিক একই রকমভাবে দেখছি যে প্রতিনিধি দলকে হেনস্থা হতে হচ্ছে। প্রদীপদা। সুপ্রিয়তা, প্রথমেই বলছি যে কোথাও গিয়ে বোধহয় অসুবিধা হচ্ছে যে কারা পরিবর্তন ঘটাবে। প্রদীপদা আপনাকে থামাচ্ছি, কোনোভাবে আপনার অডিওটা আমাদের কাছে সঠিকভাবে আসছে না, একটু চেক করে নিন। প্রদীপদা বক্তব্য রাখার চেষ্টা করছিল, আমি তার আগে আলী হোসেন সাহেবের কাছে। আলী হোসেন সাহেব ঠিক আছে? আচ্ছা, ফিরছি আমরা আবার প্রদীপদার কাছে ফিরছি। প্রদীপদা বলুন। হ্যাঁ, আমি এটাই বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কোথাও গিয়ে কিন্তু একই ধরনের রাজনীতি করছে, তাহলে পরিবর্তনটা হবে কি করে? আমি 3টে কথা বলছি। এক,
এক হচ্ছে যে উত্তরবঙ্গের ঘটনায় অবশ্যই রাজ্য পুলিশের একটা কিন্তু জায়গা আছে, প্রশ্নচিহ্ন, যে আজকে যদি একটা এমপি এবং এমএলএ যায় তাহলে কি রাজ্য পুলিশের তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো দায়ভার নেই? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। দ্বিতীয়, এই যে বিপর্যয় ঘটলো সেখানে এনডিআরএফ এবং এসডিআরএফ যারা বিপর্যয় মোকাবিলা টিম, তাদেরকে কি কোনোভাবে আমরা দেখতে পেলাম? মানে তাদের সমন্বয় ঘটছে কিনা, পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক, এগুলো কিন্তু আমাদের লোকচক্ষুর আড়ালে চলে গেছে। এবং সব জায়গায় আমরা দেখছি যে লাইমলাইটটা হচ্ছে রাজনীতিবিদদের ওপর, কিন্তু এটা তো একটা বিপর্যয় মোকাবিলা টিমের ওপরে লাইমলাইট রাখা উচিত। এবারে হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রশ্ন, যে রক্ত গাড়িতে ওঠার আগে বেরিয়েছে না পরে বেরিয়েছে সেটা বড় কোশ্চেন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে এই প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন কি হননি, হেকেল হয়েছেন কি হয়নি, তাদেরকে সাধারণ যে জনরোষ, যদি জনরোষই হয়, সেই জনরোষকে এমন ভাবে আছড়ে পড়লো যে তাদের শারীরিক ন্যূনতম একটা আঘাত ঘটলো, সেটা কিন্তু কাম্য নয়। এই জায়গাটা কিন্তু রাজ্য প্রশাসনের দেখা উচিত। সেই লোকাল লেভেলে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদেরকেও দেখা উচিত। তার কারণ তৃণমূল কংগ্রেস তো একটা মডেল, যে বিকল্প, রাজনীতি করে না, দুর্নীতি করে না, ভালো। তাহলে তারা তো একটা জায়গায় নিজেদের যারা সমর্থক, সেই সমর্থকদের কিছুটা শিষ্টাচার শেখাবে। আরেকটা জায়গা আবার আজকে উল্টো দেখলাম যে বিজেপির যে মিছিল গতকাল যে ত্রিপুরায় হচ্ছিল, নাগরাকাটায় কোনো মিছিল হয়নি তৃণমূল কংগ্রেসের। সাধারণ মানুষ, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে, তারা তেড়ে গেছে, আক্রান্ত হয়েছেন জনপ্রতিনিধিরা, কিন্তু বিজেপির মিছিল, সেই মিছিল থেকে কি করে এই তৃণমূল কংগ্রেসের অফিস, যেখানে তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টরি নয়, তাহলে কেন তৃণমূল কংগ্রেসকে হাইলাইট করছে বিজেপি ত্রিপুরায়, কেন? এই কোশ্চেনটা। এবং আজকে যে এই যে এবং এই ইস্যুতে তৃণমূলের কাছে কোনো অস্ত্র ছিল না বলার মতন, আজকে ত্রিপুরায় গিয়ে বরঞ্চ কিছুটা হলো মিডিয়া হাইলাইট তারা করতে পেরেছে। হ্যাঁ, তারা মানে এই পুরো যে উত্তরবঙ্গে যে কর্নার্ড পজিশনে ছিল, সেই আলোচনাটা পুরোটা ঘুরে গেল। এই মৌকাটা কেন বিজেপি দিল? প্রথমত, বিজেপির যদি মিছিল থাকে, বিজেপি একটা ক্যাডার বেসড পার্টি, তাহলে সেই মিছিলের অগ্রভাগে যে নেতৃত্ব ছিল তাদেরকে নিশ্চয়ই বলা উচিত ছিল যে এইখানে হামলা যেন ভাঙচুর না হয়, মিডিয়া হাইলাইট হবে। যদি হয়ে থাকে, তারপরে আজকে যখন প্রতিনিধি দল গেল, তাদেরকে যদি শেষ অবধি যেতেই দেয়া হয়, তাহলে এতক্ষণ আটকে রাখা, প্রশ্ন করার কোনো মানে ছিল না। লাস্ট রাষ্ট্রপতির কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, রাষ্ট্রপতি রাজ্যপালের যে সাক্ষাৎ, আমরা জগদীপ ধনকরের সময় থেকে দেখতে পাচ্ছি রাজ্যপালরা বারবার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলছে। সাংবিধানিক এখতিয়ার আছে, রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে সুপারিশ করা, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা। তাহলে সেই সুপারিশ কেন এতদিন হচ্ছে না? শুধু রাজ্যপালরা রাষ্ট্রপতির কাছে যান, মিডিয়ার কাছে যান, কড়া ব্যবস্থা হবে, ব্যবস্থাটা হোক না। আমরা তো দেখতে চাই যে ব্যবস্থা হচ্ছে। যদি এইখানে আইন শৃঙ্খলা অবনতি হয়, রিপোর্ট কোথায়? রাজ্যপালের এই বক্তব্য বা মিডিয়া বাইট তার কাজ নয়, তার কাজ হচ্ছে রিপোর্ট দেওয়া, আইন শৃঙ্খলা অবনতি, রাষ্ট্রপতি শাসন জারি, এবং রাষ্ট্রপতি সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা করবে। সেটা করছে না কেন? ফলে কোথাও গিয়ে কারা বদলাবে এই পরিস্থিতি? তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে এই পরিস্থিতি আরো রক্তাক্ত, আরো হিংসাত্মক হওয়ার দিকে এগোচ্ছে, বিশেষ করে এসআইআর যখন আরো লাগু হওয়ার জায়গায় যাবে। বেশ বেশ, আলী হোসেন সাহেব শুনলেন তো প্রদীপবাবু কি বলছেন? কোথাও না কোথাও আপনারা কিন্তু তৃণমূলকে একটা হাইলাইট করা জায়গা করে দিচ্ছেন, যে কোনো কারণেই হোক। রাষ্ট্রপতি কাছে গিয়ে রিপোর্ট দিতে পারেন রাজ্যপাল, তার সংবিধানে তার সেই ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গে সেই রাষ্ট্রপতি শাসন বলুন, 356 বলুন বা 355 বলুন, সেটা ঠিক হবে কি হবে না সেটা ঠিক করেন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কোথাও মনে হচ্ছে যে এ রাজ্যে বিজেপি কি চায় সরকারের বদল হোক, না তৃণমূলকেই রেখে দেওয়া হোক
আমরা আমাদের কাজ করব। এখন তো সেই ধরনের আতাত চলে আসছে তৃণমূল বনাম বিজেপি। হোসেন সাহেব, দেখুন, এই রাজ্যে তৃণমূল 1 মিনিটের জন্য থাক, এটা কোনো ক্রমে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কেউই চাই না, বাংলার মানুষ কেউই চায় না যে এই রাজ্য সরকার অপদার্থ একটা রাজ্য সরকার পশ্চিমবঙ্গে থাকুক। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থাকাকালীন আজকে আমরা দেখলাম 6 লক্ষ কোটি টাকা আজকে আমাদের ঋণ হয়েছে। আজকে উত্তরবঙ্গের জন্য মাত্র 800 কোটি টাকা বরাদ্দ করেছেন, অথচ সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন যে মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু 5000 কোটি টাকা রাখা হয়েছে। তাহলে এই যে বঞ্চনা, উত্তরবঙ্গের বঞ্চনা, কেন বঞ্চনা? এখানে ভারতীয় জনতা পার্টির মাটি শক্ত রয়েছে, এখানে ভারতীয় জনতা পার্টির 6 জন এমপি রয়েছে, এখানে 31 জন এমএলএ রয়েছে, এখানে প্রায় আপনার 50 জনের মতন প্রধান রয়েছেন। স্বাভাবিক কারণে বিজেপিকে এখানে ঠেকাতে হবে। তার জন্য আজকে বহিরাগতদের নিয়ে এসে বিজেপির এমএলএদের, বিজেপির এমপিদের উপর আক্রমণ করা হচ্ছে। এটা ভালো চোখে নেয়নি বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ। তার একটা প্রতিক্রিয়া আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। কারণ যে তৃণমূল কংগ্রেস যে রাস্তায় যাচ্ছে, আজকে দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বন্যার দিন আসলেন না, আসতে পারতেন, বিকালের ফ্লাইট ধরে তিনি আসতে পারতেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য কেন উত্তরবঙ্গে আসছেন? তার জন্য তার ক্যাডাররা তারা সচেষ্ট হলো যে এরা আসলেই আটকাতে হবে, এরা আসলেই আমাদের যেতে দেবো না, এরা আসলেই আমাদের মানে গো ধরে থাকতে হবে যাতে এরা অপমানিত হয়ে যায়। এটা কেন করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পরিষ্কার করেছেন যে কেন শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গেল, যারা যারা ওখানে গিয়েছিল, সুকান্ত মজুমদার যারা গেছে, তারা গিয়ে সেখানে রাজুবাবু আসবো, প্রদীপ দ্বারা কিছু অ্যাড করতে চাইছে। এবং রাজ্যসভার সদস্য, তার আসার, উত্তরবঙ্গে আসার অধিকার রয়েছে। বিজেপি সেখানে গিয়ে কি করেছে? সেলফি তোলা ছাড়া, ফটো সেশন ছাড়া আর কোনো রাজুবাবু আসবো, রাজুবাবু আসবো, প্রদীপ দা আর কোনো কাজ করেছে? প্রদীপ দা বলুন, সুপ্রিয়দা, আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে ওই দিন নাগরাকাটা ঘটনার দিন শ্রমিক ভট্টাচার্য কিন্তু দীপক বর্মনকে সঙ্গে নিয়ে নদী পেরিয়ে আরেক জায়গায় ত্রাণ দিতে গেছিল, তারা আক্রান্ত হয়নি। হ্যাঁ, সে সুন্দরভাবে দিয়ে চলে এসেছেন। এই জায়গায় আক্রান্তটা হয়েছে। ফলে দেখুন, একটা যখন উদ্ভূত পরিস্থিতি, সেখানে কিন্তু ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে, সেখানে তখন প্রশ্ন করতে যে কি হয়েছে, কি লাগবে, এটার থেকেও ত্রাণটা বড়। শ্রমিক ভট্টাচার্য কিন্তু ত্রাণ নিয়ে গেছিলেন, খিচুড়ি বিলি করতে গেছিলেন, এনারা কোশ্চেন করতে গেছেন। তো ফলে কোথাও গিয়ে কোন জায়গায় আমি প্রশ্ন করতে যাব আর কোন জায়গায় আমি ত্রাণ নিয়ে যাব, এটাও কিন্তু একটা বুঝতে হবে। মানুষ তখন কিন্তু ত্রাণের জন্য হাহাকার করছে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে নেই সেই সময়। আমি প্রতীকবাবুকে বলছি, এটা প্রতীকবাবু আপনার উদ্দেশ্যে রাজুবাবু একটা প্রশ্ন আমি রাখছি, যেটা আলী হোসেন সাহেব তোলার চেষ্টা করলো এবং ইদানিংকালে বিজেপির তরফ থেকে বারবার আসছে, যে উত্তরবঙ্গের জন্য যে বাজেট আর মাইনরিটিদের জন্য যে বাজেট, যে আকাশ পাতাল তফাৎ। তারপরে এখানে তো খুব পরিষ্কার করে উত্তরবঙ্গ যে বঞ্চিত, বারবার যে কথা বিরোধীরা বলে, বিশেষ করে বিজেপি বলে, তো সেটাই তো প্রমাণ হচ্ছে যে আপনাদের রাজ্য বাজেটে যে সংখ্যক মানে যেভাবে বাজেট অ্যালোকেট করা হয়েছে, তার থেকে অনেক বেশি টাকা অ্যালোট করা হচ্ছে মাইনরিটি সেলের জন্য। তো এখানে তো একটা ডিফারেন্সিয়েট তৈরি হচ্ছে। শুনুন, বিজেপির কথায় কথায় মাইনরিটি, এটা কি ভুল? মাইনরিটি, এটা কি ভুল? রাজ্য বাজেটের যে স্যাংশন, সেটা তো ভুল নয়, এটা তথ্য রয়েছে। যেখানে যতটা লাগবে সেখানে ততটাই করবে, বাজেটে যেখানে যেটা দরকার। আমি উত্তরবঙ্গে উন্নয়ন দরকার নেই বলুন আপনি। আলী হোসেন সাহেবকে আমি বলছি, 31টা তাদের এমএলএ, তাদের কথা মতো 31টা এমএলএ রয়েছে উত্তরবঙ্গে, 6টা এমপি রয়েছে উত্তরবঙ্গে এবং 50টা প্রধান রয়েছে তাদের। এই এতজন তাদের জনপ্রতিনিধি থেকে তারা উত্তরবঙ্গের জন্য ক টাকা নিয়ে এসছে কেন্দ্র সরকারের কাছ থেকে? কটা বিধায়ক বলেছে যে রাজ্যের যে টাকা আটকে রয়েছে, বকেয়া টাকা যে আটকে রয়েছে, সেই টাকাটা রাজ্যকে দেওয়া হোক? কারণ 100 দিনের কাজ উত্তরবঙ্গে লোকও করেছে, উত্তরবঙ্গের গরিব মানুষরাও কাজ করেছে, তাদের টাকাও আটকে আছে, বাংলা আবাসের টাকা সেখানে আটকে রয়েছে। সেই উত্তরবঙ্গের মানুষের জন্য 31টা এমএলএ, 50টা প্রধান আর 6টা এমপি কি করেছে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে। প্রতীকবাবুর কথাকে আমি সমর্থন জানাচ্ছি। শ্রমিক ভট্টাচার্য যেখানে ত্রাণ নিয়ে গেছে, তাই তাকে মানুষ কিন্তু কিছু বলেনি বা ত্রাণটা নিয়ে ছেড়ে দিয়েছে। এখানে যারা গেছে তারা ফটো তুলতে গেছে,
যে তোমরা কেমন আছো, আর মনোজরাও কি করতে গিয়েছিল? মনোজরাও কি করতে গিয়েছিল? কি করতে গিয়েছিল? শিখা চ্যাটার্জি মনোজরাও কি করতে গিয়েছিলেন? গতকাল কুমারগ্রামে তিনি তো ত্রাণ নিয়ে গিয়েছিলেন। আরে বানে ঘর ভেসে গেছে, বলছে কেমন আছো, তুমি দেখতে পাচ্ছ না? ধরে ত্রাণ বন্টন করছে মনোজরা। ওটা কোনো কথা নয়। কোনো রকম ভাবে দেখুন, মানুষের খগেন মুর্মু বা স্বতঃস্ফূর্ত জনরোষ বলে যেটা চালানোর চেষ্টা করছে আপনাদের পার্টি ক্যাডাররা, যারা চিহ্নিত ইতিমধ্যেই ক্যামেরার ছবিতে চিহ্নিতকরণ হয়ে গেছে। যদি এই কথা বলতে যাচ্ছেন, জব কার্ড দিয়ে যারা কাজ করে না, তার জব কার্ড নিয়ে আপনি সেই টাকাটাই আপনি কাজ দেখাচ্ছেন। প্রদীপদা, কোথাও কি মনে হয় এই মুহূর্তে যে এটাকে মানে ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা করা উচিত এবং একটা বড় ফান্ড কেন্দ্রীয় সরকার থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গের কাছে পাঠানো উচিত? তাহলে হয়তো সমস্যার সমাধান হবে এবং সেখানে রাজ্য সরকারকেও সেটা বলতে হবে যে এটা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হোক। প্রদীপদা। না, অবশ্যই, কিন্তু দেখুন, রাজনীতি করার থেকে ফুসরত পেলে তবে তো ত্রাণ বন্টন, উদ্ধার কার্য এগুলো নিয়ে কথা হবে। এখানে বিশেষজ্ঞ বলে কেউ নেই, এখানে সবাই রাজনীতি করছে। আমি তো প্রথমেই বললাম যে এই ঘটনা কেন ঘটলো এবং তারপরে ত্রাণ কার্য এবং উদ্ধার কার্য কিভাবে হবে, এর জন্য যে হাই লেভেল কমিটি, যে পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ একসঙ্গে কাজ করার পরিস্থিতি, সেইটা কোথায়? সব জায়গায় আপনি চিফ মিনিস্টার যাচ্ছে, অপোজিশন লিডার যাচ্ছে, তারা তো কেউ বিপর্যয় মোকাবিলার স্পেশালিস্ট নয়। তারা তো একেবারে এই যে টাকা পয়সার কথা বলছেন, একটা জায়গায় একটা দরকার এখন, সেগুলো তো স্যাংশন করার অধিকারী নয়। তো কি করবে? রাজনীতি করতে গিয়ে সমস্ত জিনিসটা, সাধারণ মানুষের পরিষেবার থেকে শুরু করে সব চলে গেল জলে, মানে পশ্চিমবঙ্গে জলে। দেখুন, যখন উত্তরবঙ্গে হবে বন্যা, তখন এই তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে বলে বা করে এরা ধর্ণা, আর এরা মোদিজিকে বলে যে টাকা দাও টাকা দাও। মোদি তো টাকা দেয়, 1000 কোটি টাকা তো কদিন আগেও দিয়েছিল। সেই টাকাটা আপনি কি করলেন বলুন? ফাটাল মাস্টার প্ল্যানের জন্য কিছুই তো করতে পারলেন না। এই রাজ্যে কেন্দ্রীয় সরকার টাকা স্যাংশন করে, সেই টাকা আপনি খেলামেলা করে উঠিয়ে দেবেন, এটা কি করে সম্ভব হবে? এত বছর, 15 বছর শাসন করার পরেও নদী শাসন আপনারা করতে পারেননি। তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করার পরেও উত্তরবঙ্গের একটা নদীও শাসন করেননি, একটা নদীতে ড্রেজার বসিয়ে নদী সংস্কার আপনারা করেননি। কত এমপি কত টাকা নিয়ে এসেছে কেন্দ্র থেকে? 31টা এমএলএ কতবার রাজ্যের জন্য তারা কেন্দ্র দরবার করেছে? নিশ্চিত প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর ক্রীড়া স্পোর্টস গ্যালারি করার জন্য এসেছিলেন, রাজ্য সরকার জমি দেয়নি। আমরা রেলের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা কুচবিহারে কিন্তু স্পোর্টস একাডেমি করবার জন্য আমরা সমস্ত কিছু করেছি, কিন্তু রাজ্য সরকার কোনো ক্রমেই ল্যান্ড দিতে চায়নি। তাহলে উন্নয়নটা কোথায় হবে? কেন্দ্রীয় সরকারকে দিতে লাভ হবে? দেখুন, এই আপনারা তো জমিটা দেবেন, পাওনা টাকাটা আগে দিন। এই রাজ্য কেন্দ্র সংঘাতে বলি হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষ, আমরা বারবার বলি না যে বঞ্চিত উত্তরবঙ্গ? আমাদের মনে হয় আমাদের কথা বলতে গিয়ে বারবার সে প্রশ্ন আসছে। প্রদীপদা, হ্যাঁ, আপনি কিছু বলছিলেন। না, আমি বলছি আন্তঃরাজ্য নদী কমিশন এগুলো আছে, কিন্তু গত 10 বছরে তাদের কোনো মিটিং হয়েছে? এই যে মানে নদীগুলো কিভাবে যাচ্ছে, তার গতিপথ বদলাচ্ছে, এই নিয়ে বিশেষজ্ঞ কমিটি কোথায়? সেটা কি করা হয়েছে? যে উত্তরবঙ্গে কি অবস্থা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা কি এ বিষয়ে কোনো নজর দিয়েছেন? আজকে যখন ত্রাণের জন্য হাহাকার, তখন রাজনীতি হচ্ছে, কিন্তু এর সুরাহা সমাধানটা তো খুঁজতে হবে। এটা আজকে কৃষ্ণা নদীতে যান, তারপরে আপনার নর্মদা নদীতে যান, সমস্ত নদীগুলোতে কিন্তু কেন্দ্রীয় সরকারের নদী কমিশন কার্যকরী করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না আলী হোসেন সাহেব? পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গে তো হওয়া উচিত। পশ্চিমবঙ্গ নদীমাতৃক বাংলা রাজ্য, একের পর এক নদী রয়েছে। একটা গঙ্গা মিশন বলে একটা প্রজেক্ট আছে, তার কাজ হয়েছে শুনেছি, কিন্তু কতটা রূপান্তর হয়েছে আমরা জানি না। অর্থাৎ আমি একটা কথাই বলতে চাই, আমাদের হাতে একদম সময় নেই, যে যত সময় যাচ্ছে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়ছে। 2026-এ বিধানসভা ভোটকে সামনে রেখে যে যতটা নিজেদেরকে হাইলাইট করে নিতে পারছে, এটাই সব থেকে দেখার বিষয়। অর্থাৎ আলটিমেটলি উত্তরবঙ্গ আজকে যে বিপর্যয়, সেই বিপর্যয় কেন ঘটলো
সায়েন্টিফিকভাবে এর আলোচনা করা, কেন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, কেন পাহাড় ধ্বংস করে গাছ কাটার ফলে আজ পরিবেশ তার রুষ্ট রূপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে সাধারণ মানুষ জনজীবন কিভাবে ভেসে যাচ্ছে, এতগুলো মানুষ মরে গেছে। আগামী দিন কিভাবে এর পরিবর্তন সম্ভব, কিভাবে কেন্দ্র রাজ্য যৌথভাবে সুসম্পর্ক রেখে এই সমস্যার সমাধান করবেন, অন্তত সেটা ভাবা উচিত। রাজনীতি করার এখনও অনেক সময় আছে, অনেক জায়গা আছে, অনেক কিছু, অনেক বিষয় আছে। অর্থাৎ ছোটোখাটো বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, কিন্তু সেই আলোচনা করার জায়গায় অন্য বিষয় এত হাইলাইট হয়ে যায়। আমি আবারও বলছি, যে কোনো দলের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, মন্ত্রী, সাংসদ, তাদের উপর আক্রমণ আমরা ধিক্কার জানাই, কখনো গ্রহণযোগ্য নয়। যে বা যারা করবে, যে কোনো দলের করবে, তাদের প্রতি যেন প্রশাসন কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয়। আমরাও চাই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে ইতিমধ্যে পুলিশ যেন মানে প্রপার প্রক্রিয়ার মাধ্যমে, আইনের মাধ্যমে তাদেরকে ধরে গ্রেপ্তার করে শাস্তি দিন। কিন্তু এটাও যেমন জরুরি, ঠিক পাশাপাশি আজকে আমরা যে ছবি দেখেছি ত্রিপুরা, সেটাও আমরা বলছি, কন্ডেম করছি, যে যদি অন্য রাজ্য থেকে প্রতিনিধি দল যায় তাদেরকেও কোঅপারেট করা উচিত। শুধু তো ওখানে তারা একটা তাদের পার্টি অফিস, সদর দপ্তরে কেন ভাঙচুর হচ্ছে দেখতে যাচ্ছেন। সুতরাং শুধুমাত্র শুধু তাদেরকে হাইলাইট করে দেওয়া উল্টে, যেটা প্রদীপদার ব্যাখ্যা ছিল, কোথাও না কোথাও মনে হচ্ছে যে এটা কিন্তু রাজনীতি হচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। আমরা চাই রাজনীতি বন্ধ হোক, মানুষের জন্য কাজ করুন জনপ্রতিনিধিরা। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করবো। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।